नमस्कार बंधुरा सबाइके स्वागत आमार चैनेले कालुर झुलिते। एबारे आमरा चले गिয়েছিলাম पंचम केदारेर अन्यतम पंच केदार हिसेबे परिचित कल्पेश्वर धाम एवं चतुर्थ केदार हिसेबे परिचित बाबा रुद्रनाथेर मंदिर। रुद्रनाथेर मंदिरे पौঁছাতে गेले आपनाके तो अवश्यई आसते होबे ट्रेक करे, किन्तु कल्पेश्वर मंदिरे आपनि चाइलेई गाड़ी निये मंदिरेर एकदम पाददेशे पौঁছাতে पारेन। এবং कल्पेश्वर मंदिर सारा बछर भक्तদের জন্য খোলা থাকে। অন্যদিকে রুদ্রনাথ মন্দির কিন্তু এবছর 17ই অক্টোবর মন্দিরের কপাট বন্ধ হয়ে গিয়েছে। আমার এই ভিডিওতে আপনারা দেখে নেবেন যে কিভাবে আমরা এই দুটো মন্দির দর্শন করলাম। সবার প্রথমে আমরা হাওড়া থেকে 8:15 পূর্বা এক্সপ্রেস ধরে আমরা নিউ দিল্লি পৌঁছেছি। কারণ হরিদ্বার বা ঋষিকেশ আসার যে কলকাতা বা হাওড়া থেকে যে দুটো ট্রেন থাকে সেই দুটো ট্রেনের চাপ অত্যাধিক বেশি থাকার জন্য টিকিট পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তাই আমরা বাধ্য হয়ে নিউ দিল্লির যে অনেকগুলো অপশন থাকে, যে কোনো ট্রেন অর্থাৎ হতে পারে সে রাজধানী, হতে পারে পূর্বা, তো যে কোনো একটা ধরে আপনারা চলে আসুন সোজা নিউ দিল্লি স্টেশন। এই নিউ দিল্লি স্টেশন থেকে আপনারা নিউ দিল্লির মেট্রো স্টেশন থেকে এবার চলে যান সোজাসুজি কাশ্মীরি গেট মেট্রো স্টেশন, যেটা হচ্ছে মাত্র নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে দুটো স্টেশন পরেই হচ্ছে আমাদের আসে কাশ্মীরি গেট মেট্রো স্টেশন। তো আমাদের দলের বাকি মেম্বাররা হাওড়া রাজধানী ধরে আসবে আর আমরা চলে এসেছি পূর্বা এক্সপ্রেস ধরে। তাই সকাল সকাল একটু পৌঁছে গেছি নিউ দিল্লি স্টেশনের কাছে। নিউ দিল্লি স্টেশন থেকে এসে আমরা নিজেরাই একটুখানি চারপাশটা ঘুরে দেখছিলাম যে স্টেশনের আশেপাশটা। তো দেখতে পেলাম যে স্টেশন নিউ দিল্লি মেট্রো স্টেশনটা বা নিউ দিল্লি স্টেশনটা ঢালাওভাবে সাজানো হচ্ছে। এর আগেও আমরা এসে দেখেছি প্রচুর কাজ হচ্ছিল, তো এখন তো আরও দেখছি যে হ্যাঁ সত্যি অনেকটাই কাজ হচ্ছে। যাক সে কথা, এবার চলুন আমি আপনাদের দেখাই দিল্লি মেট্রো স্টেশন। তো আমরা দিল্লি মেট্রো স্টেশনে ঢুকে পড়েছি। টিকিট কাউন্টার থেকে টিকিট বা অ্যাপের মাধ্যমে মোবাইল থেকে টিকিট কেটে এই যে টুয়ার্ড সায়ামপুর বাদি এইদিকে ট্রেনটা আমরা ধরবো। তারপর আর কি মেট্রোতে উঠে পড়ুন এবং নেমে পড়ুন কাশ্মীরি গেট মেট্রো স্টেশনে। সেখান থেকে ভিতরে একটুখানি লোকমুখে জেনে নিন যে 8 নম্বর গেটটা বা 8 নম্বর গেটটা ঠিক কোন দিকে। আমরাও জিজ্ঞেস করে নিয়েছিলাম, কারণ 8 নম্বর গেট দিয়ে বের হলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন কাশ্মীরি গেট। এই যে বাস টার্মিনাসটা, এই বাস টার্মিনাসটা অনেকটাই বড়, অনেক এখান থেকে প্রচুর বাস সারা ভারতবর্ষ জুড়ে হয়তো যাচ্ছে। তো যাই হোক, আমরা এখান দিয়ে আমরা চলে যাব ঋষিকেশ। এখন ঋষিকেশ যেতে গেলে এখান থেকে দুই ধরনেরই ব্যবস্থা আছে। এক, সরকারি বাস আছে, কিছু আছে বেসরকারি বাস। বেসরকারি বাসগুলোর সিটগুলো একটু কমফোর্ট সিট এবং বেশ আরামদায়ক, তাই আপনারা চাইলে আরাম করে বসে ওই বাসগুলো যেতে পারেন। কিন্তু আমরা কিন্তু সরকারি বাসে গিয়েছিলাম ঋষিকেশ। তার কারণ হলো সরকারি বাসগুলো সরাসরি এই কাশ্মীরি গেট যে বাস টার্মিনাস থেকে ছাড়ছে এবং সরাসরি গিয়ে ঋষিকেশের বাস টার্মিনাসে একদম বাসটা গিয়ে ড্রপ করে দেবে। অন্যদিকে বেসরকারি বাসগুলো সবকটাই কিন্তু নেপালি ফার্ম বলে একটা জায়গা আছে, সেখানে নামিয়ে দেবে আপনাকে। তারপর সেখান থেকে আপনারা অটো বা ওলা উবেরের মতন গাড়ি ভাড়া করে আপনাকে পৌঁছাতে হবে ঋষিকেশে। তো আমরা সেই ঝামেলাতে যাইনি, আমরা সরকারি বাসেই ধরেছি। এবার এই সরকারি বাসের মধ্যে দুই ধরনের সরকারি বাস আছে। একটা হচ্ছে উত্তরপ্রদেশ সরকার নিগমের পরিবহন নিগমের বাস আছে, আবার উত্তরাখণ্ড সরকার পরিবহন নিগমেরও বাস আছে। তো আপনারা চাইলেই যে কোনো বাসে আপনারা উঠতে পারেন। তো আমরা যথারীতি বাসে উঠে আগে টিকিটটা করে নিলাম, কারণ টিকিট কন্ডাক্টর বলেন কত দূর যাবেন কি বৃত্তান্ত সব কিছু। তো আমরা বললাম আমরা ঋষিকেশ যাব। তো বাস ভাড়া নিয়েছিল 440 টাকা। তারপরে বাসটা এসে দুপুরবেলা একটা ধাবার সামনে দাঁড়ালো। সেই ধাবাতে আমরা একটা থালি নিলাম। যে থালিতে ছিল ভেজ থালি, 4টে রুটি, চানা ডাল, পনিরের তরকারি আর একটু রাইস ছিল। তো সেটা খেলাম আমরা। তারপরে আমাদের বাস আবার সোজা চলে এসছে একদম হরিদ্বার বাস ডিপোতে। হরিদ্বার বাস ডিপোতে বাস বললো যে 10 মিনিট দাঁড়াবে, তাই আমরা সবাই একটুখানি হরিদ্বার বাস ডিপোতে নেমে একটু চা খেলাম। আর ওই যে দূরে যে মনসা পাহাড়ে মা মনসা দেবীর মন্দির দেখা যাচ্ছে, সেটা দূর থেকে দেখছিলাম। আর হরিদ্বারে আমরা
রাত্রি কাটাইনি, কারণ আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম ঋষিকেশ। ঋষিকেশ থেকেই আমাদের জার্নিটা পরের দিন শুরু হবে। তাই আর দেরি না করে আবার আমাদের বাস ছেড়ে দিল ঋষিকেশের উদ্দেশ্যে। ঋষিকেশে আসার জন্য বাসটা আবার যেহেতু হরিদ্বার বাস টার্মিনাসে ঢুকেছে, আবার কিছুটা পরিমাণে ব্যাক করলো। ব্যাক করলে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, আর পিছনেই কিন্তু হরিদ্বার রেলওয়ে স্টেশন। আর আপনারা চাইলে হরিদ্বার দিয়েও আপনারা এই যাত্রাটা করতে পারেন, তবে আমরা কিন্তু ঋষিকেশ থেকেই এই ট্যুরটা করেছিলাম। আর এই যে এখন আসছে, দেখুন, আসলে অনেকে হয়তো বাঙালিরা এই জায়গাটা চেনেন। এটা হচ্ছে সেই ভারত সেবাশ্রম সঙ্গে সেই থাকার জায়গাটা, যেখানে আপনারা চাইলেই এখানে এসে থাকতে পারেন। যাই হোক, আমাদের বাস আবার ব্যাক করে এসে আবার বাইপাস ধরছে। বাইপাস ধরার আগেই দেখতে পেলাম গঙ্গা নদীর এক ঝলক। যদিও যাওয়ার সময় দেখেছি, গঙ্গা নদীতে দেখলাম যে একদমই জল নেই। পরে জানতে পারলাম যে এখানে পূজার সময় থেকে এই দিওয়ালি পর্যন্ত এই সময়টা, পুরো সময়টা কিন্তু গঙ্গা নদীর এই অংশে জল থাকে না। গঙ্গা নদীর মূল ধারা চলে গিয়েছে বা মূল ধারা বয়ে চলেছে চণ্ডী পাহাড়ের পাদদেশ দিয়ে। তাই আপনি যদি হরিদ্বার এই সময় যান, অবশ্যই আপনাকে চণ্ডী পাহাড়ের কাছে যেতে হবে, যেখানে গঙ্গা নদীর মূল ধারাটা রয়েছে। আর এখানে এই সময় কিন্তু একদম দেখুন, নদীতে একদমই জল নেই, নদীর জল বন্ধ করে দেওয়া হয়েছে। তাই নদী একদম শুকনো, কারণ এই যে নদীতে যে পাথর বা বিভিন্ন রকমের ভক্তদের ফেলা বিভিন্ন ধরনের সামগ্রী, পূজার সামগ্রী, সেগুলো পরিষ্কারের জন্য নদীর জলটাকে বন্ধ করে রাখা হয়েছে, আটকে রাখা হয়েছে। তাই বলছে সাফাইয়ের কাজ হচ্ছে। আবার আমাদের বাস পুরো সেই মেন যে বাইপাস রাস্তা, সেই বাইপাস রাস্তা ধরতেই বাসের কিন্তু আবার গতি বা স্পিড নিয়ে নিল, এবং যাওয়ার সময় দূর থেকে কিন্তু সূর্যাস্তের শেষ আলো পাহাড়ের চূড়ায় পড়ছে, সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো যেতে যেতে আরও দেখলাম যে গঙ্গা নদীর ওই যে মূল যে ধারাটা, সেটা আমরা দেখা যাচ্ছে, যেটা চণ্ডী পাহাড়ের দিকটায় সেই মূল ধারাটা দেখা যাচ্ছে। দূর থেকেই মা গঙ্গাকে প্রণাম সেরে নিলাম, এবং ঠান্ডা একটা হাওয়া কিন্তু জানলা দিয়ে আমাদের সবারই চোখে মুখে লাগতে শুরু করে দিয়েছে। আস্তে আস্তে ঠান্ডার অনুভবটা হচ্ছে। তো আমরা সবাই একটুখানি জানলাগুলো বন্ধ করে দিলাম, কারণ বাস এখন প্রায় ফাঁকা, খুব একটা প্যাসেঞ্জার নেই, আমরাই শুধু কয়েকজন রয়েছি। আর একজন দুজন ওই হরিদ্বার থেকে উঠেছেন যারা ঋষিকেশে যাবেন। তো আমরা এই অল্প কয়েকজন মিলেই কিন্তু ঋষিকেশের দিকেই যাচ্ছি। যাত্রাপথের যে পুরো সৌন্দর্য সেটা উপভোগ করছি। তো যেতে যেতে হঠাৎ সবাই বললেন ওই যে হরকুপরি ঘাটটায় দেখা যাচ্ছে। তাই আবার জানালার পাল্লাটা একটু সরিয়ে দূরে হরকুপরি ঘাটটা বাস থেকেই যতটুকুনি দেখা যায় এই আর কি। তো দেখলাম এখানে কিছুটা অংশে নদীর জল রয়েছে, তবে সেই জলের পরিমাণ খুবই কম। হয়তো এই আরতির জন্যই হয়তো নদীর জল কিছুটা এই অংশে রয়েছে, তবে সেটা কতদিন থাকবে সেটা আমরা জানি না। এই যে সন্ধ্যা 7টার সময়, ঠিক 7:05 আগেই আমাদের ঋষিকেশ বাস স্ট্যান্ডে আমাদের বাস এসে ঢুকে পড়েছে। এবার এখানে আমাদের একটা রাতের আস্তানা দেখতে হবে, কারণ আজকেরই আমাদের রাত্রিবাস এই জায়গায়। আমরা হোটেলগুলোর সামনে একটা জায়গায় জড়ো হয়ে মালপত্র নিয়ে দাঁড়িয়েছিলাম। আর আমাদের দলের গ্রুপ লিডার উনি কোনো রুম খুঁজতে গেলেন। তো মোটামুটি আশেপাশে খোঁজার পরে এই পুন্ডরী হোমস্টে বা আদর্শ হোটেলের যে একসাথে কম্বিনেশন আছে, এই হোটেলটাই মোটামুটি ঠিক করা হলো। ডবল বেডরুম এই ঘরে নিয়েছিল 600 টাকা করে। হরিদ্বারে জল বিশেষ না থাকার জন্য প্রচুর মানুষ কিন্তু হরিদ্বার ছেড়ে ঋষিকেশে এসে থাকতে চায়, কারণ ঋষিকেশ থেকেই কিন্তু উত্তরাখণ্ডের যে চারধাম বলুন বা অন্যান্য গন্তব্যস্থলে বাস ছাড়ে। তো সেখান থেকে বাস প্রচুর পাওয়ার জন্য অনেক মানুষ এখানে থাকতে চায়। তাই এখানে রুম পাওয়াটা একটু চাপের হয়ে গিয়েছে। তবে আমরাও এখানে কয়েক ঘন্টার জন্য একটু রুম নেব, নিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা এখান থেকে পরের দিন, সে বাসও হতে পারে আবার গাড়িও হতে পারে, আমরা জানি না এখন কিসে যাব। আমরা কালকে পৌঁছে যাব হেলং। হেলং থেকে আমরা উরগ্রাম যাব, সেখান থেকে আমরা কল্পেশ্বর মন্দির যাব। তো এই মোটামুটি আমাদের ভাবনা চিন্তা আছে। একদম 3 তলায় উঠতে হচ্ছে। তো আমরা যেখানে দাঁড়িয়েছিলাম যে হোটেল আদর্শ, ওদের সাথেই টাই আপ করে মোটামুটি এই রুম পেয়েছি। এই রুমে ভাড়া নিয়েছিল ডবল বেডের জন্য 600 টাকা। আর রুমগুলো খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, বিছানার চাদরে যথেষ্ট অপরিষ্কার। তবুও আমাদের এক রাতে থাকবে বলে, আর আমরা যেহেতু বিকল্প কিছু খুঁজে পাইনি, তাই আমরা এই রুমে থেকেছিলাম। বাথরুমে গিজার এবং কোমর ছিল। আজ হলো 10ই
অক্টোবর 2025, একটা নতুন দিন। যদিও এখনও সকালে তো অনেক বাকি, এখন ঘড়ির কাঁটা বলছে 3:30। তো আমরা এখন রওনা দিচ্ছি, একটা গাড়ি করা হয়েছে, এই গাড়িতে করে আমরা রওনা দেব হেলং। হেলং থেকে কল্পেশ্বর হয়ে আমরা চলে যাব পুরগ্রাম পর্যন্ত। এই গাড়ি আমাদের ছেড়ে দেবে। 10 জনের জন্য ভাড়া নিচ্ছে 10,000 টাকার কাছাকাছি। ভোর 3টের সময় ঘুম থেকে উঠেই আমরা সবাই তৈরি হয়ে নিয়েছি, একটুখানি ফ্রেশ হয়ে আবার পোশাক পরে আমরা এবারে রওনা দিচ্ছি হেলংয়ের উদ্দেশ্যে। গাড়িতে উঠে আমরা যে যার পছন্দ মতো সিটে বসে পড়লাম এবং চোখটাকে বন্ধও করে নিলাম, কারণ তখনও কিন্তু দিনের আলো ফোটেনি। তো তারপরে যখন দিনের আলো ফুটতে শুরু করলেন তখন ড্রাইভার সাহেব আমাদের জিজ্ঞেস করলাম সবাই কি একটু চা খাবেন। তো আমরা সবাই রাজি হয়ে যাওয়াতে দেবপ্রয়াগের কাছে আমাদের গাড়ি এসে থামলো। এবারে চলুন গরম গরম চা খেতে খেতে কিভাবে দেবপ্রয়াগের অলকানন্দা আর ভাগীরথীর মিলনস্থল সেই জায়গাটা দেখে নিই। যদিও পাহাড়ের যে জায়গাতে আমরা দাঁড়িয়েছিলাম সেই জায়গাতে জলের একটি ধারাই দেখা যাচ্ছিল, অলকানন্দা। ভাগীরথীর ধারা দেখতে পাচ্ছিলাম না, তবে এদের দুজনের মিলনের ফলে যে গঙ্গা নদী সেই ধারাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। আর পিছনে রয়েছে সংস্কৃত কলেজ। চা খাওয়া আমাদের হয়ে গিয়েছে, এবার আমাদের গাড়ি ছুটে চলেছে রুদ্রপ্রয়াগের দিকে। তো রুদ্রপ্রয়াগ যাওয়ার আগেই পরে ধারী মায়ের মন্দির। তো আমাদের গ্রুপ লিডার জিজ্ঞেস করলেন আমরা কেউ কি ধারী মায়ের দর্শনের জন্য যাব কি না। তো আমরা সবাই বললাম অবশ্যই আমাদের যেতে হবে, কারণ ধারী মা হলেন এই উত্তরাখণ্ডের সমস্ত দেবদেবীদের অভিভাবিকা, তাই তার অনুমতি ছাড়া আমরা এই ট্যুরটা সম্পূর্ণ করতে পারি না। তাই তার দর্শন এবং পূজা অবশ্যই আমাদের দিতে হবে। তবে উনি বললেন যে পূজা এবং দিতে গেলে একটু সময় লেগে যাবে, তাই তোমরা একটু তাড়াতাড়ি করো, কারণ আমাদের অনেকটা রাস্তা যেতে হবে। তাই আমরা দেরি না করে খুব তাড়াতাড়ি নেমে পড়লাম। আমরা এখন ধারী মাতা মন্দিরে চলে এসেছি। মন্দিরে ঢোকার আগেই অনেক দোকান আছে, চাইলেই আপনারা দোকান থেকে সামগ্রী নিয়ে, পূজার সামগ্রী নিয়ে আপনারা মায়ের মন্দিরের দিকে চলে যান। এখানে অলকানন্দা নদীর উপরে ধারী মায়ের মন্দির, একটু নিচের দিকে নামতে হবে। তো তাড়াতাড়ি আমরা নেমে গেলাম এবং জুতো খুলে আমরা খুব তাড়াতাড়ি মায়ের দর্শনের জন্য এগিয়ে যাচ্ছি। যেহেতু আমাদের হাতে সময় বড় কম, তাই আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে। আপনারা হয়তো অনেকেই জানেন যে ধারী মা হলো উত্তরাখণ্ডের যত দেব ও দেবী আছে তাদের অভিভাবিকা, তাই ধারী মায়ের আশীর্বাদ নেওয়াটা খুব দরকার বলে আমাদের মনে হয়েছিল। তাই তার দর্শন এবং পূজা দিয়ে আমরা এই রুদ্রনাথ ও কল্পেশ্বরে পূর্ণ যাত্রা করতে চাই। তাই মায়ের দর্শন সেরে আমরা তাড়াতাড়ি আবার রওনা দিলাম গাড়িতে করে সেই হেলংয়ের উদ্দেশ্যে। আমাদের গাড়ি আরও কিছুটা দূর অগ্রসর হওয়ার পরেই এলো রুদ্রপ্রয়াগ বলে আর এক প্রয়াগ, যেখানে কেদারনাথ থেকে বেরিয়ে আসা মন্দাকিনী এবং অলকানন্দা নদীর সঙ্গমস্থল। আমরা গাড়ি থেকেই সেই সঙ্গমস্থল যতটা পারি উঁকি মেরে দেখে আমরা আমাদের গাড়ি কিন্তু সোজা ছুটে চলেছে বদ্রীনাথের দিকে, কারণ বদ্রীনাথ যাওয়ার রাস্তায় পড়বে কিন্তু আমাদের হেলং নামক স্থানটা। আমাদের মোটামুটি গাড়ির মধ্যে আমরা এইরকমভাবে বসেছিলাম, অ্যাকোমোডেশন ছিল। আমরা দলে আছি এখন 10 জন, কারণ গতকাল রাতে যখন আমরা ডিনার করতে গিয়েছিলাম ঋষিকেশের কাছে, সেই সময় দেবব্রতদা এবং পিয়ালি ম্যাডামের সাথে পরিচয় হয়েছে এবং ওনারাও এই রুদ্রনাথ ট্রেকে যাবেন বলে মনস্থির করেছেন। যদিও ওনাদের সাতপানতাল ট্রেক ছিল, কিন্তু সেই ট্রেকটা ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য ওনারা রুদ্রনাথ আমাদের সাথে বেড়াতে যাচ্ছে। কর্ণপ্রয়াগ ছেড়ে আমরা চামোলি পিপল কোটির পথে রাস্তায় সাংঘাতিক একেবারে ধস, অনেক গাড়ি সামনে দাঁড়িয়ে গেছে, একেবারে ওপর থেকে পুরো ধসটা নেমেছে। মানে এটি জায়গাটাই এরকম একদম রকফল জোন, একটা ভীষণ রকম খারাপ রাস্তা এই জায়গাটায়। এই রাস্তার কাজ চলছে, ওখানে ওই পাথরগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, সমস্ত গাড়ি দাঁড়িয়ে গেছে রাস্তায়। পাহাড় কিন্তু আনপ্রেডিক্টেবল, সবসময় যে আপনি সৌন্দর্য উপভোগ করবেন তা না।
কিন্তু হিমালয়ের যা অবস্থা, মানুষের লোভ আগ্রাসন বলুন আর যাই বলুন, এমনভাবে বেড়ে গিয়েছে যে বড় বড় রাস্তা ভেঙে গিয়েছে এবং এই যাতায়াত অনেকটাই সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে। দূরের পাহাড়ের সৌন্দর্য আপনাকে আসতে বাধ্য করবে, কিন্তু তার জন্য একসময় মানুষরা যে হোটেল, রেস্টুরেন্ট বা ক্যাফেটেরিয়া বানাতে গিয়ে পাহাড়টাকে একদম কেটে ধ্বংস করে ফেলছে। যাই হোক, আমরা এখনো অনেকটাই রাস্তা আগে আছি। পাশ দিয়ে বয়ে চলা অলকানন্দা নদীর একদম ধার দিয়ে আমরা কিন্তু যাচ্ছি এবং আমরা একটু আগেই ক্রস করেছি কর্ণপ্রয়াগ। তারপর আমাদের গাড়ি আবার সোজা চলেছে বিষ্ণুপ্রয়াগের দিকে। তো ওই বিষ্ণুপ্রয়াগ যাওয়ার আগেই পড়বে হেলং বলে জায়গাটা। তো হেলং গ্রাম আসতে চলেছে, আর একটুখানি বাকি, একটু পরে আমাদের হয়তো গাড়ি হেলং গ্রামের মধ্যে ঢুকে পড়বে। আমাদের এই গাড়িটার কথা হয়েছিল যে হেলং পর্যন্ত নামিয়ে দেবে, তারপর সেখান থেকে আবার একটা গাড়ি করে আমাদের যেতে হবে উর্গম ভ্যালি বা দেবগ্রাম, যেখানে থেকে কল্পেশ্বর ধাম যাওয়া যায়। তো আমরা সেই জন্য আবার একটুখানি চিন্তিত, কারণ এই গাড়ি থেকে নামতে হবে, নেমে আবার মালপত্র অন্য গাড়িতে তুলতে হবে। সবাই একটু নিয়ে কথাবার্তা বলছিলাম, যদিও ড্রাইভার সাহেব বলেন কোনো চিন্তা করবেন না, আমরাই ব্যবস্থা করে দেব। তো ওনার এই কথা শুনে আমরা সবাই একটু নিশ্চিন্তে হলাম। তারপর দেখলাম যে গাড়ি আস্তে আস্তে তার গতিবেগ কমিয়ে দিয়েছে এবং যে ড্রপিং যে জায়গা হেলংয়ে, সেই জায়গাতে গাড়িটা এসে থেমে গেল। তারপর ড্রাইভার সাহেব নিচে নেমে একটু খোঁজাখুঁজি করলেন ওনার পছন্দসই ড্রাইভারকে খোঁজার জন্য। তো যখন শুনলেন যে ওনার পছন্দসই ড্রাইভার নেই, তাই উনি নিজেই রাজি হয়ে গেলেন আমাদেরকে দেবগ্রাম পর্যন্ত বা উর্গম গ্রাম পর্যন্ত ছেড়ে দেওয়া। হেলং থেকে বাঁদিক বরাবর একটা রাস্তা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। এই সেই গেট, যে গেট দিয়ে সোজাসুজি আপনাকে কল্পেশ্বর ধাম যাওয়ার এই গেট, এবং নিচ দিয়ে বয়ে চলেছে অলকানন্দা নদী, আর দূরের এই ছোট যে ভ্যালি, ওই ভ্যালি বরাবর আমরা যাবো দেবগ্রামের রাস্তার উর্গম ভ্যালি, দেবগ্রামের রাস্তার পথে, যেখান থেকে আমরা কল্পেশ্বর মন্দির দর্শন করব। কল্পেশ্বর পঞ্চকেদারের একটি 2 কিলোমিটার দেবগ্রাম থেকে। এখন আমরা দেবগ্রামে গিয়ে থাকবো, একটু রেস্ট নিয়ে বিকেলে যাব কল্পেশ্বর মন্দির দর্শন করতে 2 কিলোমিটার। এই হেলাং থেকে এখন দেবগ্রাম হচ্ছে, উর্গম হচ্ছে 12 কিলোমিটার যাচ্ছি আমরা। অত্যন্ত অপরিসর রাস্তা। এইখানে হেলাঙে কল্পগঙ্গা এসে অলকানন্দায় পড়েছে। কল্পগঙ্গা আর অলকানন্দার মিলন ঘটেছে এখানে। সামনে কি আসতে চলেছে সেই মিলন স্থল? হ্যাঁ, আছে এখানে। এই ব্রিজটা আমরা হেঁটে ক্রস করেছি। তখন এইটুখানি সরু পায়ে হাঁটা রাস্তা ছিল। হ্যাঁ, চরণ কত বছর কেটে গেল রে, কত বয়স বেড়ে গেল, কেন যে বয়সটা বাড়লো। আর বেশি দিন পারবো না রে চরণ, এইটাই খারাপ লাগছে, এইটা ভাবতেই খুব কষ্ট হচ্ছে। এই রাস্তাটা একটু বোল্ডারে পরিপূর্ণ রাস্তা ছিল, তাই গাড়ি প্রচণ্ড কাঁপছিল, তাই আর ভিডিও বিশেষ করা হয়নি। আমরা হেলং থেকে রওনা দিয়ে এখন এসে পৌঁছেছি দেবগ্রাম উর্গ্রামে। এখন ঘড়ির কাঁটাতে বাজে বিকেল 3:05। দিদি ভাই, হ্যালো। ठहरो चॉकलेट मिलेगा, रुको रुको, चॉकलेट दिन तो हिप। ओ वाह, थैंक यू। स्कूल का नाम क्या है? एक मिनट रुकिए, इधर आइए ना। देवदा, চকলেটগুলো দিন। তারপরে একটা সবাই মিলে গ্রুপ ছবি তুললাম, কারণ এবারই তো আসল খেলা।
তো আমরা এখন দেবগ্রামের যেখানে হোমস্টে সেই জায়গাতে যাচ্ছি। এই রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি। নমস্কার, সবাইকে কালুর ঝুলিতে স্বাগত। এবার আমরা পূজার ছুটিতে চলে এসেছি রুদ্রনাথ আর কল্পেশ্বর থেকে। আর আজকে হলো আমাদের এখানে 2 নম্বর দিন। এই 2 নম্বর দিনে আমরা এসে পৌঁছেছি দেবগ্রাম। আমরা আজকে যাব কল্পেশ্বর, যেটা পঞ্চকেদারের একটা গুরুত্বপূর্ণ কেদার। তো এই সুন্দর দেবগ্রামে এসেছি। দেখুন কি সুন্দর ভ্যালির মধ্যে ছোট্ট একটা গ্রাম দেবগ্রাম। আর আমরা আছি এরকম একটা পরিবেশে। আর তার চেয়ে আমি যেটা দেখাতে চাই সেটা হচ্ছে এখানকার যে পুরানো বাড়ি। দেখুন বাড়িটা তো পুরানো বাড়ি, বাড়ির দেয়ালে রসুন গাছ চাষ হয়েছিল, রসুন গাছগুলো ঝোলানো আছে। এখন ঘড়িতে বাজে 4:15 আর আমরা এখন যাচ্ছি কল্পেশ্বর মন্দিরে। তো এই যে আমাদের দলের বাকি সব মেম্বাররা এটা যাচ্ছে আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি। একটা সুন্দর গ্রামের মধ্যে দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি কল্পেশ্বর মন্দিরের দিকে। কল্পেশ্বর হলো পঞ্চকেদারের একটা গুরুত্বপূর্ণ কেদার, যেটা 5 নম্বর কেদারও বলা হয়। এই কেদারটা মন্দিরটা সারা বছরই খোলা থাকে। অন্যান্য মন্দিরগুলো যেমন একটা নির্দিষ্ট তারিখের পর বন্ধ হয়ে যায়, তারা নেমে আসে মন্দিরের বিগ্রহ, কিন্তু কল্পেশ্বর মন্দির কিন্তু সারা বছরই খুলে যায়, তাই এখানে সারা বছরই আসতে পারে। অন্যান্য সমস্ত পাহাড়ি গ্রামের মতন এই পাহাড়ি গ্রামেও এখন দেখা যাচ্ছে যে কাঠের বাড়ির পরিবর্তে অনেকেই এখন কংক্রিটের বাড়ি তৈরি করতেই বেশি ব্যস্ত বা বেশি পছন্দ বোধ করে। হতে পারে যে কংক্রিটের বাড়ি বেশি মজবুত, তাই তারা কংক্রিটের বাড়ি করছে। তবে এখনও কিন্তু সেই পুরানো দিনের টালির বা স্লেট পাথরের যে বাড়ি, আগেকার দিনে পাথরের বাড়ি, সেই বাড়িও কিন্তু এখানে রয়েছে। এবং এখানকারই পাথর দিয়ে সাজিয়ে সাজিয়ে যে বাড়িগুলো, সেগুলোও কিন্তু দেখা যাচ্ছে। তবে অনেকেই দেখছি যে বর্তমান স্টাইলের বা বর্তমান যুগের যে আধুনিক যে বাড়ি, সেরকম ধরনের বাড়ি করছে। তো আমরা এখন সোজা গ্রামীণ ক্ষেতের মধ্যে দিয়ে, গ্রামীণ যে রাস্তা, সেই রাস্তার মধ্যে দিয়ে আমাদের যাচ্ছি। তো যেতে যেতে 2 পাশে দেখতে পাচ্ছি যে কিছু সবজি চাষ হয়েছে। এখন এই সবজিগুলোকে প্রথমে ভেবেছিলাম বিন গাছ, কারণ বিন গাছের মতো দেখতে। তারপর ভাবলাম যে এত যদি বিন হবে, তো বিন গাছগুলো এরকম শুকাচ্ছে কেন, মানে পাকিয়ে দিচ্ছে কেন, এত দানা করবে কি? তাহলে এত তো দানা করার কোনো কারণ নেই। পরে বুঝলাম যে এগুলো হলো রাজমা ডাল গাছ। রাজমা ডাল হলো এই সমস্ত এলাকার প্রোটিনের একমাত্র উৎস। তাই রাজমা ডালটা ভালো করে না শুকালে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। তাই গাছেই একদম রাজমা ডালটাকে পরিপুষ্ট বা একদম পরিপক্ক করে নিচ্ছে, যাতে ডালটা শীতের সময় নষ্ট যাতে না হয়ে যায় বা পোকা যাতে না লেগে যায়, সেই জন্য ডালগুলোকে পুরোপুরি পরিপক্ক করে নিচ্ছে। এখানে প্রচুর হোমস্টে আছে, এখানে যেমন হচ্ছে রাধাকৃষ্ণ হোমস্টে, সবই আছে। সুন্দর সাজানো, কাগজে সাজানো বাগান। শিব ভবানী হোমস্টে, এদিকেও রুম আছে।
যদি আমরা ধর্ম মানি, যদি আমরা পুরাণ মানি, তাহলে দেখুন কীরকম এক অদ্ভুত রকমের পরিবেশ। এই জায়গাটা হলো পঞ্চকেদারের শেষ কেদার কল্পেশ্বর, যেখানে ষাঁড়রূপী শিবের জটা পড়েছিল। আর আমরা সবাই জানি জটাই হলো কিনা বাবা মহাদেবের গঙ্গা নদীর ধারণস্থল, যেখান থেকে ভগীরথ গঙ্গাকে মর্তে এনেছিল। তো এই পাহাড়ের গা দিয়ে যখন আমরা হাঁটছিলাম তখন দেখতে পেলাম যে এই পাহাড়ের গা দিয়েও একটা কিন্তু জলের বিশাল বড় জলধারা নিচে নেমে যাচ্ছে, যেটা আপনার কল্পনা শক্তি বলুন বা আপনার জ্ঞান বলুন, ভাবনা চিন্তাকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবে যে এটাই বুঝি শিবের জটা থেকে নেমে আসা সেই জলধারা, আর নিচ দিয়ে বয়ে চলেছে সেই জলধারার মূল প্রবাহ, অর্থাৎ হচ্ছে কিনা কল্পগঙ্গা নদী। এই হলো কল্পেশ্বর মন্দিরের মূল গেট, যেটা ব্রিজ ক্রস করেই আপনারা দেখতে পাবেন। তো সেই গেটে ঘন্টা বাজিয়ে আমরা এখন সোজাসুজি চলে যাচ্ছি মন্দিরের প্রাঙ্গণের দিকে। শিব দর্শনের আগে অবশ্যই আপনাকে নন্দী মহারাজের অনুমতি নিতে হবে, তাই তার অনুমতি নিয়েই আমরা কিন্তু মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলাম। এখন ঘড়ির কাঁটা পড়ছে 5:30, আমরা এসে পৌঁছেছি কল্পেশ্বর মন্দির। কত সম্বন্ধে একটু পরেই সন্ধ্যা আরতি হবে। কল্পেশ্বর হচ্ছে পঞ্চকেদারের এক অন্যতম গুরুত্বপূর্ণ কেদার, যেখানে শিবের যে 5টা ভাগে ভাগ হয়ে গিয়েছিল, যার জটা শিবের যে জটা এই কেদারে পড়েছিল। ভিতরের গর্ভগৃহের ছবি তুলতে দেয় না, ভিডিও করতে দেয় না, তবে বাইরে এই অংশের ভিডিও সবাই করছে দেখে আমরাও করলাম। জিজ্ঞাসা করলাম যে এই অংশের ছবি ভিডিও করে। সবাই ভালো থাকুন আর মনের আনন্দ। হর হর মহাদেব। पंचम केदार है, 5वां केदार भाई, यही तो है पंचम केदार। यहाँ पर जो है पंचम केदार की यात्रा समाप्त, पंचपद की यात्रा यहाँ से आगे। পুরোহিত মশাইয়ের কথা শুনে যা বুঝলাম তা হলো পঞ্চকেদারের যাত্রা এই মন্দিরে এসে শেষ হয় এবং এখান থেকেই বদ্রীনাথের যাত্রা শুরু হয়। যাই হোক, ভিতরে তখন কিন্তু চলছে সন্ধ্যা আরতি। আর সন্ধ্যা আরতিতে আমরা মহিলা যারা ছিলাম তারা সবার প্রথমে সুযোগ পেয়েছিলাম বাবাকে শৃঙ্গার করার জন্য, যেটা পেয়ে নিজেদেরকে ধন্য মনে করছি। তো সবার মঙ্গল কামনা করে এবং বাবাকে প্রণাম জানিয়ে এই কল্পেশ্বর মহাদেবের দর্শন করে আমরা এবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমাদের হোমস্টের দিকে ফিরে আসব। তো সবাই প্রাণ ভরে বলুন হর হর মহাদেব, হর হর পার্বতী পতে নমঃ। সন্ধ্যার সময় হোমস্টেতে পৌঁছে সবার প্রথমে একটু চা খেলাম, তারপর রাতের ডিনার খেলাম। ডিনারে ছিল রুটি এবং ভাত দুটোই, আর ছিল রাজমা ডাল, বাঁধাকপির তরকারি, আলুর তরকারি, স্যালাড এবং ডিম ভাজা। তো সেটা আমরা সবাই প্রাণ ভরে তৃপ্তি সহকারে খেলাম, সবাই পেট ভরেই খেলাম, খেয়ে বেশ ভালো লাগছিল। তারপর আমরা ঘুমাতে চলে গেলাম। তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। আগামীকাল শুরু হচ্ছে একটা নতুন যাত্রা, যেটা হচ্ছে রুদ্রনাথ ট্রেকের যাত্রা। তাহলে সবাই পাশে থেকো এবং ভালোবাসা দিও। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টসে লিখে পাঠান কেমন লাগলো। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ।